প্রিয় সুধী, দেশ এবং প্রবাসের যেখান থেকে দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী হারুন। আপনারা দেখছেন প্রবাস থেকে বলছি অনুষ্ঠান। আজকে প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত প্রিয় মুখ জনাব হাসান আমজাদ খান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আজকে আরো উপস্থিত আছেন প্রবাসের স্বনামধন্য ব্যক্তিত্ব এবং দেশের স্বনামধন্য ব্যক্তিত্ব ডক্টর শাফি ভূঁইয়া। তিনি ডাক্তার এবং ডক্টর দুটোই। আমি আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আহ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন আশা করি। এবং জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এবং আপনার অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতা আছেন দেশে, আমেরিকাতে এবং বাংলাদেশে, সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা দীর্ঘ পরিক্রমায় আমরা অলরেডি এই অনুষ্ঠানটি শুরু করেছি বেশ কিছুদিন হলো, এবং সেখানে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের আলোচনা সমালোচনা, দেশকে নিয়ে আমাদের ভালোবাসার কথা, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা প্রচুর ইনফরমেশন পাচ্ছি, প্রচুর কথা আমরা বলছি, সেগুলো অনেকের কাজে লাগছে, দেশের কাজে লাগছে, সেটাই আমাদের প্রত্যাশা। সেই বিচারে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের আহ, 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 নাম রেখেছি বা বিষয়বস্তু নির্ধারণ করেছি, টেকসই সংস্কার ছাড়া নির্বাচন অনিবার্যভাবে নতুন ফ্যাসিবাদের আবির্ভাব ঘটাবে। আহ এ ব্যাপারে আমি আমাদের আজকের প্রথম আলোচক আহ হাসান আমজাদ ভাইয়ের কাছে জানতে চাইবো, আসলে আপনি কি মনে করছেন যে যদি নির্বাচন সংস্কার ব্যতীত নির্বাচন হয়, সেটি কি আসলে বাংলাদেশের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে? ভবিষ্যৎ দিনগুলোর জন্য কেমন হবে মনে করেন আপনি? থ্যাংক ইউ, আপনাকে আবার ধন্যবাদ। আপনি খুব একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন, কারণ যেহেতু 5 আগস্ট যে পরিবর্তনটা হয়েছিল সেটি তো আহ, নিশ্চিতভাবে আমাদের প্রত্যাশা এরকম ছিল যে আমরা একটা পরিপূর্ণ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। মানে রাজনৈতিক সংস্কৃতি পুরোটাই পাল্টে গিয়েছিল। সেই একনায়কতন্ত্র, সেই ডাকাতি, সেই খুনি গুম, এইসব জনপ্রশাসনের দুর্নীতি এবং দলীয়করণ সবকিছু থেকে তো বেরিয়ে এসে আমাদের সাধারণ মানুষের ক্ষমতাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে, এই প্রত্যাশা কিন্তু ছিল। যেটাকে তারা বলছিল বৈষম্য দূরীকরণ এবং নতুন বন্দোবস্ত। তো সেদিকে যদি আমরা যেতে চাই, আমরা সবসময় সাধারণত আমরা খুব ভুলোমন বাংলাদেশিরা, আমরা ভুলে যাই যে আমরা তখন কি চেয়েছিলাম, গত 17-18 বছর বা 20 বছর আমাদের কি ধরনের রাজনীতি ছিল, তার ফলে আমাদের কি ক্ষতি হয়েছে, কোথায় আমরা যেতে চাই, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। ফলে এখন দেখা যাচ্ছে যে কোনো রকম একটা কিছু সংস্কার করে ইলেকশনটা একটা দিয়ে আবার কেউ একজনকে ক্ষমতায় বসিয়ে দিলেই আমরা আবার ভালো হয়ে যাব। কিন্তু তো সেটি সেটি হলে কি বাস্তব সেটি হলে কি আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের মানুষের যে চাহিদা, মানুষের যে আহ মন থেকে যেটা চায়, সেটার কি কোনো প্রতিফলন হবে বলে আপনি মনে করেন? আমি সেটাই একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি। মনে করেন যে বিচার ব্যবস্থা, মনে করেন জনপ্রশাসন, এগুলো যেভাবে দলীয়করণ হয়েছে বা যেভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের সংস্কৃতি এত এতটা কলুষিত হয়েছে যে তাদেরকে দিয়ে আর কোনোভাবে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? তাহলে কি আপনি মনে করেন বাংলাদেশের জনপ্রশাসনে খুব বড় রকমের রদবদল প্রয়োজন অথবা পরিবর্তন? মানে তো, যদি আমি আবার বলছি, আমাদের প্রত্যাশা কিন্তু ওই পরিবর্তনের, আমাদের প্রত্যাশা কিন্তু ইলেকশন, গত 3টা 4টা ইলেকশন যেভাবে হয়েছে আমরা সেটা চাই না তো। আমরা চাই জনপ্রশাসন, সরকারি কর্মচারী তারা জনগণের পক্ষে হয়ে কাজ করবে। তো সেই রকম সংস্কার যদি আমরা না করতে পারি, আজকে আমরা এখন দেখছি যে সচিবালয়ের মধ্যে জনপ্রশাসনের লোকেরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে ভয় ভয় দেখাচ্ছে। তো এটি মানে অপ্রত্যাশিত এবং ভীষণভাবে এটা অশনি সংকেত। এটা এই ধরনের অবস্থা থেকে পরিবর্তন না করে, সংস্কার না করে, আমি বলছি দৃশ্যতম সংস্কার করতে হবে, ভিজিবল চেঞ্জ, যে আপনি ডিপেন্ড করতে পারবেন যে এরা
আওয়ামী লীগ হবে না, এরা বিএনপি হবে না, এরা জামাত হবে না, এরা গণকর্মচারী হবে, গণকর্মচারী হবে। আপনি সেইখানে আমাদেরকে ভিজিবল সংস্কার করে তারপরে ইলেকশনে যেতে হবে। না না হলে আপনি ওই আবার তথই বচ, আমি গত শোতে আপনার বলেছিলাম যে আমরা তো আর কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি না। উই ক্যান্ট অ্যাফোর্ড এনিমোর। কিন্তু আসলে ইট ইজ প্রক্রিয়াটা তো অলরেডি 54 ইয়ার্স। প্রক্রিয়াটা তো সেদিকেই যাচ্ছে। গত পর্বে আমরা সম্ভবত আলোচনা করেছিলাম এটা নিয়ে যে আমাদের এই সরকার যদি ফল করে অথবা ডক্টর ইউনূস স্যার যদি কোনোভাবে তিনি এই সংস্কার কার্য শেষ করে যেতে না পারেন, তাকে যদি কোনোভাবে নির্বাচন দিয়েই চলে যেতে হয়, তাহলে কি আর ভবিষ্যতে সংস্কার হবে? এই যে রাজনৈতিক দলগুলো বলছে, বিশেষ করে বিএনপি, জামাত, এরা যারা এখন বর্তমানে বড় বড় রাজনৈতিক দল, এক দল তো চলে গেছে, এই যে এরা কি মনে করেন যে ক্ষমতায় এসে সংস্কার করবে আসলে, নাকি ওই নিজেদের মতো করেই সংস্কার করবে? আমি নিশ্চিত কোন দল ক্ষমতায় থেকে সেই দলের পক্ষের সংস্কার ছাড়া অন্য কিছু করবে না। বাংলাদেশের ইতিহাস সেরকম না, কেউ করেনি। যারা এখন ক্ষমতায় যেতে চাইছে তারা তো, তাদের জন্মও তো ওইভাবে। সুতরাং আমরা সেটা আশা করতে পারি না। তবে আমাদের এখন প্রত্যাশা হলো এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার প্রস্তাবগুলো এখন আসবে, মেবি আফটার 15 জানুয়ারি তারা একটা ডিসকাশনে বসবে গভর্নমেন্ট এবং পলিটিক্যাল পার্টিসদের সঙ্গে, তারা যে আলোচনা করবে সেটাতে একটা পথ বেরিয়ে আসবে। আমি খুবই আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধরনের দূরদর্শিতা সারা জীবন উনি দেখিয়েছেন, শ্রম দিয়েছেন, ওনার কথা রাজনীতিকরা শুনবেন। আর রাজনীতিকদেরও কোনো যৌক্তিক কথা থাকলে তিনি সেটা শুনবেন। ফলে একটা টেকসই আহ, সংস্কারের অবস্থায় নির্বাচনে যাওয়া হবে। যদি সেটা ফেল হয় তাহলে উই ডু নট নো ওয়াই উই গানা গো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান আমজাদ খান। আমি একটু যাব আমাদের ডক্টর সাফি ভুঁইয়ার কাছে। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি তো বাংলাদেশ এবং প্রবাসে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকমের বড় বড় কার্যক্রমের সাথে জড়িত আছেন। আপনি এই যে প্রবাস এবং দেশে আমাদের যে প্রশাসনিক কাঠামোর মধ্যে কি পরিবর্তন দেখেন? যে আপনি দীর্ঘদিন ধরে কানাডায় আছেন, প্রায় 15 বছরের বেশি এখানে, এবং বাংলাদেশে কাঠামোর মধ্যে কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? জনাব হাসান আহমদ খান যেটা বললেন যে আসলে এই যে পরিবর্তন কিভাবে সম্ভব, আপনার ব্যাখ্যাটা একটু। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে যুক্ত করার জন্য। আসলে আহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং কথাশিল্পী আহ, সান আমজাদ খান ভাই, উনার সামনে কথা বলা খুবই আহ, খুবই কঠিন। উনি এত সুন্দরভাবে জিনিসকে বলতে পারেন যে শুনতে ইচ্ছা করে। আমি জানি না আজকে এই প্রথম দিন আপনার সাথে যুক্ত হয়ে আমি কতটুকু আপনাকে সন্তুষ্ট করতে পারবো বা শ্রোতাদেরকে আমার মনের কথাগুলো জানাতে পারবো। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় এই প্রেক্ষিতে দুইজনের মধ্যে ভোটাভুটি হতে পারে, যে আমাদের দর্শকরা বলবে যে কার থেকে কে মানে বেশি মিষ্টি করে কথা বলে। সেটাই। না, এটি ওনারা মনে হয় এটা আমাদের কারো চাইতে আমাদের কেউ এটা কম না। এটা আমার 31 বছরের অভিজ্ঞতা থেকে বললাম। এটা জাস্ট আজকে এই 30 মিনিটের জন্য না, 31 মিনিটের অভিজ্ঞতা। হাসান ভাই খুবই আমার সজ্জন ব্যক্তি এবং তার কথা খুবই যুক্তিযুক্ত। তো আমি আবারও ধন্যবাদ জানাই, এবং যারা যারা শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। আহ, কথা হচ্ছে যে যে পরিকল্পিত ব্যবস্থা, 17 বছরের গুণে ধরা জঞ্জাল প্রশাসন, এগুলাকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা স্বৈর শাসকের পতন হয়েছে, যারা কিনা সদল বলে দেশ থেকে পালিয়েছে। এই ঘটনা তো বাংলাদেশে 53 বছরে ঘটেনি। আমি তো অ্যাকচুয়ালি 71 সালে একজন শিশু যোদ্ধা হতো। কাজে আমার মধ্যে সেই দেশের জন্য আকাঙ্ক্ষা, দেশের উন্নতির আকাঙ্ক্ষাটা অনেক বেশি কাজ করে। আমার কাজের ফাঁকে আমি চিন্তা করি, চেষ্টা করি কোথায় কিভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করা যায়। যে জিনিসটা আমি এখানে বলতে চাই আপনার প্রশ্নের মতো, সিস্টেম হচ্ছে এখানে বড় ইস্যু। সিস্টেমটাকে একদম রুইন করে দেওয়া হয়েছে, ব্রোকেন করে দেওয়া হয়েছে। এটাকে আর কোনোভাবেই, মানে আপনি যদি যদি গাড়ির দোকানে যান, ব্রেকটা যখন ক্ষয়টা বেশি হয়ে যায়, তো এটা আর এটাকে আর চালানো যায় না, এটা চেঞ্জ করতে হয়।
টোটালি চেঞ্জ করে আবার নতুন ব্রেক লাগাতে হয়, দেন ইউ আর সেফ টু দ্য হাইওয়ে ড্রাইভ, রাইট? আমরা ইউএস কানাডা যখন ড্রাইভ করি আমাদের এটা খুব খেয়াল করতে হয়। ঠিক সেরকমই এই রাষ্ট্রযন্ত্র এবং রাজনৈতিক যন্ত্র গত 17 বছরে এক হয়ে গেল। রাষ্ট্র এবং কোনটা দল কিছু বোঝা গেল না, এবং একজন ব্যক্তি বা একজন রাষ্ট্রনায়ক সে যেটা বলবে সেটাই হবে। এটা হচ্ছে মানে খুবই ডেঞ্জারাস একটা প্র্যাকটিস হয়েছে। এবং আমি 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 মজা করে অনেক সময় বলি যে আমাদের আগের প্রাইম মিনিস্টার এমন কোনো সমস্যা নাই উনি সমাধানের জন্য আহ, মানে দলীয় কর্মী বা নেতা মন্ত্রী সব হা করে থাকে। বন্ধু আমি বলতাম যে মন্ত্রীরা তাহলে কি জন্য আছে? ওটা বসে আছে বিশ্ব নেত্রী এসে তাদেরকে ঠিক করে দিবে। ছেলে মেয়েরা স্কুল কলেজে খেলতে পারে না, মাঠ নাই, এটা উনি এসে ঠিক করে দিবে। এই যে একটা সিস্টেম ব্রোকেন, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। কিন্তু বেরিয়ে আসলে এটা তো অল্টারনেটিভ আমাদের তৈরি করতে হবে, যে এই চেঞ্জটা আমরা কিভাবে অ্যাডপ্ট করব। আমাদের ধৈর্য ধরতে হবে, এটাও ঠিক। কিন্তু কতদিন আমরা ধৈর্য ধরবো? আমরা তো এটা সূর্য উদয় যদি না দেখতে পাই, যদি অন্ধকারই কন্টিনিউ করে, রাত্রিটা যদি প্রলং হয়, জনগণ একদিন টর্চ লাইট নিয়ে বেরিয়ে যাবে যে আর তো থাকা যাচ্ছে না বিছানায়, এখন বেরোতে হবে। আপনি খুব সেই দিকে সুন্দর যেন কথা বলেছেন, আমি একটু আপনার সাথে একটু অ্যাড করি। শিওর। এই যে বললেন জনগণ টর্চ লাইট নিয়ে বেরোবে, তো জনগণ তো 6 মাস আগে টর্চ লাইট নিয়ে মোটামুটি বেরিয়েছিল। তাহলে এক্স্যাক্টলি। ওটা কোন জনগণ ছিল? ওটা কেন হলো না? এবং ওটা আবার কিভাবে হতে পারে জনগণ আবার কবে হ্যাঁ, টর্চ লাইট নিয়ে? ওইটা 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 ছিল বাংলাদেশের আমার মনে হয় যে একটা একটা ইতিহাস সৃষ্টিকারী একটা জনগোষ্ঠী, মানে এত সর্বস্তরের সর্বস্তরের, মানে মাইনাস আওয়ামী লীগ, আপনার সারা সারা বাংলাদেশের জনগোষ্ঠী মাইনাস আওয়ামী লীগ, ঠিক আছে? সবাই কিন্তু মাঠে ছিল তখন, যার ফলে হয়েছে। এখন যেটা আসবে, এখন আবার আসবে ডিভাইডেড ভাবে, বিকজ আমরা সে ঐক্যটা ধরে রাখতে পারি নাই এই 5 মাসে 4 মাসে। এখন কেউ যাবে কেউ যাবে না, কেউ এটা বলবে কেউ এটা বলবে, যার ফলে আমরা আমরা তো জানি কি, টুগেদার উই আর স্ট্রঙ্গার, দ্য মোর উই ডিভাইড মোর উইক। এইটা হচ্ছে আমাদের এখানকার সমস্যা, ঐক্যমত সৃষ্টি হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে রাষ্ট্রযন্ত্রটা যে পরিমাণে, যে আমলাতান্ত্রিক ব্যবস্থাটা, যে রাষ্ট্র ব্যবস্থাটা যেভাবে চলা উচিত সেভাবে চলছে না। এটা কেন কেন আমি বলছি, যে দেখেন আগে যে 3টা ইলেকশন হইলো, রাতের ইলেকশন, ডামি ইলেকশন, আরেকটা যিনি কি বলে এমনি ইলেকশন, এই 3টা যে ইলেকশন হলো, আমি যদি দায়িত্বপ্রাপ্ত হতাম, মনে করেন আমি জনপ্রশাসনের সচিব, আমার প্রথম কাজ হইতো, প্রথম 1 সপ্তাহের মধ্যে কাজ হইতো বিগত 3 ইলেকশনে যে 64 জন জেলা প্রশাসক ছিল, যে 64 জন এসপি ছিল, যে 460 জন টিএনও ছিল, এতটুকু পর্যন্ত যেতে হয় না। এসপি, ডিসি, নির্বাচন কমিশনার সবাইকে সাথে সাথে চাকরিচ্যুত। তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে, বিকজ তাদের এই কাজের জন্যই তো সরকার পরিবর্তন হয়েছে এবং মানুষের মনটা অনেক অনেক বিগড়ে গেল, তাই না? আপনি খুব এই সুন্দর কথা এ- বলেছেন। এই যে এই 300 লোকের পরিবর্তন করলেই কিন্তু অন্য সব চোর বাটপার যেটা বলেন সব কিন্তু সোজা হয়ে যেত, যে আসলে তো সবাই ধরা সবাই নড়ে চড়ে বসতো। আর কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ছাত্র, কিছু কিছু ইন্টারেস্ট গ্রুপ, কিছু কিছু আহ, উপদেষ্টা, তাদের কিছু কিছু পরামর্শে কিছু কিছু পদে অযোগ্য লোকদের বসানো হচ্ছে। অর্থাৎ সেম ফর্মুলা অ্যাডপ্ট করছে আগের গভর্নমেন্ট এন্ড এই গভর্নমেন্ট, এটার এটার দ্যাট কারণটা কি? রাইট আমরা পারসন দ্য যদি রাইট চেয়ার। এটার কারণটা কি, আমরা যদি একটু পেছনে যাই, সেই হ্যাঁ, নব্বইয়ের দশকে, নব্বইয়ের দশকে যখন স্বৈরাচারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার এলো, তার ফাঁকে যে আহ, 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 তত্ত্বাবধায়ক সরকার হলো, সেই তত্ত্বাবধায়ক সরকার এসে কিন্তু প্রায় সকল বড় বড় পদগুলোকে পরিবর্তন করলো, সবগুলোতে প্রায় রদবদল করলো। কিন্তু সেই তুলনায় বর্তমানে যারা ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্ব পালন করছেন, এরা তো আরো অনেক বেশি করার কথা ছিল, কিন্তু এরা এক্স্যাক্টলি কিছুই করেনি। এক্স্যাক্টলি। কারণটা কিছুই কি? করে নাই। কাজে ওইটাই তো ওদের হচ্ছে তাদের ভিশনের প্রবলেম, ভিশনের অভাব, এবং তাদের হোমওয়ার্ক ছিল না। মনে করেন আমাকে যদি আপনি একটা প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ করতে চান, তো প্রজেক্ট ডাইরেক্টর অ্যাডভার্টাইজমেন্টে আমার জব ডেসক্রিপশন থাকবে, আমার শিক্ষাগত যোগ্যতা থাকবে, আমার এক্সপিরিয়েন্স থাকবে, তাই না? সেটাই তো আপনি চাবেন। এবং আপনি আমাকে ইন্টারভিউ নেবেন, আমার এই লাইনে আমার কতটুকু জ্ঞান আছে এবং কতটুকু কাজ করেছি, আমি কি পরিমাণ অভিজ্ঞতা এখানে আনতে পারবো, এসে সার্ভিসটা দিতে পারবো। এই ধরনের কোনো পরিকল্পনা এই সরকারের এই প্রশাসনের মধ্যে নাই। যে মনে করেন একজন একজন সচিব হয়েছে,
ওনার বা এডিশন সচিব হয়েছিল আগে, ওনাকে বরখাস্ত করেছে বা উনি চাকরি ছেড়ে দিয়েছে, ওনাকে আপনি নিয়ে এসে সিনিয়র সচিব বসায় বসায় দিলেন। তাতে হলোটা কি জানেন? এই ভদ্রলোক, রেসপেক্টফুলি বলতেছি, যেই হয়ে থাকুক উনি, ওনার তো এডিশনাল সেক্রেটারি সেক্রেটারি কাজ করার অভিজ্ঞতা নেই। হুম। এ, সচিবালয়ের ফাংশনটা কি হয় সেটা জানা নেই। উনি তো মাঠ প্রশাসনে কাজ করেছেন। মাঠ এবং সচিবালয় ডিফারেন্ট থিং। হাসপাতালে ডাক্তারি করা এবং ফার্মেসির পিছনে বসে ডাক্তারি করা টু ডিফারেন্ট থিং। আপনার বুঝতে হবে। কাজে এটা সহজ, একদম সহজ, এটা কোনো রকেট সায়েন্স না। একজন অনভিজ্ঞ লোককে দিয়ে বা গ্রুপ অফ অনভিজ্ঞ সচিব দিয়ে আপনি কোনোদিনও একটা ভালো প্রশাসনের টিম সেট তৈরি করতে পারবেন না। এবং রাষ্ট্রযন্ত্র চলেই তো অ্যাকচুয়ালি আমলাতন্ত্রের মাধ্যমে, এটা শুধু বাংলাদেশে না, আমেরিকা, কানাডা, এভরিহোয়ার প্রশাসনটা চলে সরকারকে তার এজেন্ডা গুলো বাস্তবায়নের জন্য। এখন এই সরকারের সংস্কার কোনো পরিকল্পনা এই পর্যন্ত নেই, এটাও একটা বিষয়। যার ফলে যে ওনাদের যে রাষ্ট্রযন্ত্রে আমলা বা যা যা রাষ্ট্র যে বিভিন্ন পদ পদবি আছেন, তারা তো বুঝতেছেন আসলে কি করবে। আসলে কেন এই সরকার আসলে কেন এই যে তারা অনেক সাহস নিয়ে সরকার পরিচালনা করবে, সেটা আমাদের বাংলাদেশের জনগণ শুরু থেকে কিন্তু চিন্তা করেছিলাম, আমরা ধারণাই জি। করেছিলাম যে এই সরকার বাংলাদেশের সবকিছুকে উল্টে দিবে। হ্যাঁ। এবং বাংলাদেশে কোনো রকমের দুর্নীতি হবে না। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে সবাই চাঁদাবাজ, হ্যাঁ। এবং এ- এ- এত এ- দ্রুত হারে চাঁদাবাজি হচ্ছে দেশে, যেটার এটা জন্য বাংলাদেশের মানুষ একেবারে এটা নাকাল। এটা সিম্পল। কেন তারা এটা পাচ্ছে? এটা সিম্পল। এটা সিম্পল। যে কোনো প্রজেক্ট, শুধু একটা দেশ না, যে কোনো একটা প্রজেক্ট, আপনার টিমটা হচ্ছে আসল। আপনি যদি একটা ভালো টিম না করতে পারেন, আপনার যদি একটা ভালো লিডারও থাকে, লিডার একা তো কাজ করবে না। লিডারের আন্ডারে কতগুলো টিম মেম্বার থাকবে, ওই টিমটা আমরা করতে পারি নাই বা দেখতে পাই নাই। এটা কেন আমি বলবো? আমার আমার দেশে আপনি ডিফার করতে পারেন। আমাদের যে প্রধান উপদেষ্টা ক্ষমতা নিয়েছে, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বা বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি যে উনি নিয়োগপ্রাপ্ত হয়েছে ছাত্রদের দ্বারা। এই কথাটা বলার পর ছাত্রদেরকে এবং ওনার ক্যাবিনেটে নিয়ে নিলেন। এবং আপনি মনে করেন যে একটা ছাত্র চাকরি করার যোগ্যতার জন্য সংগ্রাম করছে, সেই ছাত্রের মাথার মধ্যে চারটা মন্ত্রণালয় চালানোর বুদ্ধি কি হইতে পারে বলেন? এবং চারটা মন্ত্রণালয় চারটা সচিবকে চালানোর বুদ্ধি হইতে পারে বলেন? কাজে ওনাদের তো সেই এক্সারসাইজটাই নাই, সেই প্র্যাকটিসটাই নাই। আমার কাজে মনে হয় এই ওনারা চলেছেন এই যে সচিব মহোদয় যেভাবে বলছেন ঠিক ওভাবে, সেভাবেই। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। তাহলে সেটা দিয়ে তো আপনি কোনো কোনো বুদ্ধিভিত্তিক কোনো প্রশাসন তৈরি করতে পারবেন না। না, কাজী এটা সহজেই সমাধান করা যেত যে তোমরা ছাত্র ছাত্র জনতা যারাই ক্ষমতায় আমাদেরকে আহ্বান করেছো, আমরা এসেছি। আমি এখন তোমাদেরকে বলবো তোমরা পড়াশোনা করতে চলে যাও বাবা, এবং আমি আমার বিজ্ঞজনদের নিয়ে, তা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, লয়ার সবাইকে ডেকে, বিকজ ইউনূস সাহেব একজন অত্যন্ত সম্মানিত, পৃথিবীর মধ্যে নাম করা লোকদের মধ্যে একজন। ওনার ডাকে সাড়া দিবে না এমন লোক নাই পৃথিবীতে। এমন ভালো একটা গ্রুপ তৈরি করে, মনে করেন 41টা বা 51টা মন্ত্রণালয়ের 40 জন বিশেষজ্ঞ নিয়ে উনি যদি এটা করতেন, তাহলে আজকে এই সংকটে আমরা পড়তাম না। কেন? প্রত্যেক বিষয়ভিত্তিক এক্সপার্ট অথবা রাজনীতিক, সবাই তো রাজনীতি সচেতন বাংলাদেশে, কেউ না কেউ কোনো রাজনীতির সাথে জড়িত। আমার কথা ছিল যে আওয়ামী লীগ ছাড়া সবাই তো একটাকে বিশ্বাস করতো, এখানে আমাদের দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হবে, এখানে আমাদের একটা নির্বাচন করে নতুন সরকার আনতে হবে, সবার কিন্তু এই ধারণাই ছিল, তাই না? সেই প্রেক্ষিতে সবার সাথে আলোচনা করে অথবা বিশেষজ্ঞ দল নিয়ে একটা থিঙ্ক ট্যাঙ্ক করে, আপনারা জানেন থাইল্যান্ডে আগে 10-20 বছর আগে প্রত্যেক মাসেই কু হইতো। কু হলে কি হবে, তারপরেও যে প্রাইম মিনিস্টার থাকতো তার একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকতো, তারা তাকে বলতো যে তুমি এটা এটা করো, তখন সেটা একটা করে। বাংলাদেশে কি এমন ব্যবস্থা আমরা দেখেছি? এত বড় নোবেল লরেট, ওনার আন্ডার তো এই ধরনের একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকা উচিত, তাই না? কাজে আমি বলবো এই সিস্টেম পরিবর্তন একটা জরুরি ছিল। এই সিস্টেম পরিবর্তনে যারা যারা ড্রাইভার হবে, সেই ড্রাইভার গুলো হয়তো ট্রেন্ড। মানে আপনি ড্রাইভিং সিটে বসে যদি কোনোদিন গাড়ি না চালান, তাহলে আমি কি নায়াগ্রা ফলসের ব্রিজ পারাইতে পারবো ভাই? আমি তো ব্রিজের উপর দিয়ে পটকা নদীতে পড়বো, খালে পড়বো। আর আপনি যদি ড্রাইভ জানেনও, যদি নতুন ড্রাইভার হন, আপনার পাশে কিন্তু আরেকজন উস্তাদ লাগবে, যে আপনাকে টেক কেয়ার করবে, দেন আপনি ইউ ড্রাইভ। নদীর ওই পারে যাওয়ার পর আপনার উস্তাদ বলবে আমি এখন নেমে যাচ্ছি, তুমি এখন চালাও। আবার এটাও হইতে পারতো একটা অল্টারনেট। ব্যাপারটা আবার এরকমও হয় যদি পাশাপাশি দুইজন ড্রাইভার বসা থাকে, পাশে যিনি বসা থাকেন তিনি মনে করেন যে এই ড্রাইভার বোধহয় ভালো চালাচ্ছে না,
এটাও কিন্তু কিন্তু হয়। আহ, এটা হয়। অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমি বলবো, ডক্টর আমাদের সাফি একটা ভুঁইয়া। বুদ্ধিভিত্তিক একটা লিডারশিপ টিম করতে হবে সরকারের সব লেভেলে, তাইলে এটা সম্ভব। এবং যারা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ বিচার শুধু বদলি কিন্তু পানিশমেন্ট না, মনে রাখতে হবে। এখন আমরা দেখি যে ওকে ঢাকা থেকে বদলি করে বান্দরবন, খাগড়াছড়ি, রংপুর নিয়ে বদলি করছেন, এটা তো কোনো শাস্তি না। না, ওই যে আপনি একটু আগে বলছিলেন আরো একটা কথা, যে যেটা আমাকে আগের সরকার আমাকে আমার উপর এক্স্যাক্টলি। নির্যাতন করেছে, আমি আমাকে পদ দেয় অবহেলিত না, হয়েছি। এখন আমার তিনটা পদ টপকে চতুর্থ একটা পদে যেতে হবে। আমি নাম না বলে বলছি, আমাদের এক বন্ধু কয়েকদিন আগে যে 17 দিনের মধ্যে, 17 বছরে বঞ্চিত হয়েছে বলল, 17 দিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রিন্সিপাল, ডিন, রেজিস্ট্রার, হোয়াট নট। বাহ। তাহলে এটা কি বলবেন? এটা কি কি বৈষম্য? এটা কি, এটা কি সাম্য, সাম্য হইলো? তাইলে আসলে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে আমি আগের সরকারে বঞ্চিত ছিলাম, আমাকে এখন দিয়ে দাও বোনাস। এইভাবে কজনকে আপনি দিবেন? এটা তো কোনো সিস্টেম হতে পারে না। এভাবে মানে তাবারক বিতরণের মতো হচ্ছে পদ পদবি বিতরণ। এইগুলো বন্ধ আপনাকে করতে হবে। আপনাকে আপনার কাছে আবার আসবো ডক্টর সাফি ভুঁইয়া। অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর করে কথা বলেন আপনি। আপনি জনাব হাসান আমজাদ খানের চাইতেও সুন্দর করে কথা বলেন। না না না, কি আর বলেন! তাই বলে আমি জনাব হাসান আমজাদ খানকে কিন্তু মানে ক্রেডিট যে কম দিচ্ছি তা না, কিন্তু ওনার কথা তো কোনোদিনও না। শুনেছি, আর আপনার কথা আজকে প্রথম শুনলাম, সেই জন্য বলছি। আমি একটু জনাব হাসান আমজাদ খানের কাছে যাব। আপনি কি মনে করেন যে এই যে আহ, 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 যোগ বিয়োগের যে খেলা চলছে, আসলে যোগ বিয়োগের মধ্যে কেউ ক্রেডিট নিচ্ছে, কেউ কাউকে ক্রেডিট দিচ্ছে, আবার কেউ দিতে চাচ্ছে না, এই খেলায় আমাদের যে বাংলাদেশকে সুন্দর এবং সাবলীলভাবে নতুন করে সংগঠিত করার জন্য যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল ডক্টর ইউনূস সরকার কর্তৃক, সেটি আসলে সেই বন্দোবস্তটা কতটুকু এগোবে আপনি কি মনে করেন? আমার ধারণা যে উনি যে সময় টাইম ফ্রেমটা দিয়েছেন তার ভিতরে উনি একটা আহ, ভালো রূপরেখা উপস্থাপন করবেন যে পলিটিক্যাল লিডার্সদের কাছে, যে এই হচ্ছে পদ্ধতি, এভাবে আপনারা এগোলে পরে দেশ ভালো চলবে। এখন আপনারা করবেন না কে করবে কিভাবে করবে আপনারা সিদ্ধান্ত নেন, উনি পলিটিক্যাল পিপলদের উপরে ছেড়ে দেবেন। কিন্তু যেটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা ওই যে শুরু থেকে যখন আমি বলছিলাম যে আমরা কোথায় যেতে চাই, আমরা চাই কি? আমরা চাই তো যে জনগণ তার ক্ষমতাটা ভোগ করতে পারুক, তাই না? আমরা কিন্তু চাই কি কিন্তু যে এখানে 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 আমার যেটা মনে হয় যে আমরা আসলে চাই কি, যেটা আপনি বললেন, আমরা চাই, সবাই চাই আমাদের বাংলাদেশটা ভালো ছিল, তার আগে চাই আমি নিজে ভালো চলি। প্রবলেমটা ওখানে কিনা? না, তা তো আছেই, আমি তো সেখানে আসছি এই যে রাজনীতিকরা যে এখনই নির্বাচন চাচ্ছে, তো তার মানে হলো যে আমরা আর কোনো পরিবর্তন নেই, এখন আমরা আগের জায়গায় ফেরত যেতে চাচ্ছি। সেটা খুব লজিক্যাল এবং দেশপ্রেমিক কাজ হবে না। আমি নিশ্চিতভাবে বিশ্বাস রাখতে চাই যে পলিটিক্যাল পিপল তারা গভর্নমেন্টের সঙ্গে বসবেন, আর 15 তারিখের পরে তারা একটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবেন যে আমরা সংবিধানের এটুকুন এটুকুন পরিবর্তন চাই, যেটুকুন না হলেই নয়। আমরা জনপ্রশাসনের এটুকুন পরিবর্তন চাই যেটা ফ্লেক্স কি বলে টেকসই হয়, নির্বাচনগুলো ভালো করা যায়। তারপরে আহ, সংবিধানের যেটুকুন পরিবর্তন করলে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্যটা থাকে, এসব নিয়ে তারা একটা আলোচনা করুক। তবে আমি সম্প্রতি শুনলাম যে ওখানে প্রাইম মিনিস্টারকে 2 বছরের টার্ম, দুবার টার্ম দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। বাট আমি ওখানে আপনার এই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, প্রত্যেকটা দলের ফ্যাসিস্ট হওয়া খুব সহজ। সে ওই 2 টার্ম কেন, এক টার্মেও ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। যা পারে। যদি তিনি ফ্যাসিস্ট হয়ে যান, তখন তো আমরা নতুন করে আবু সাইদকে আর খুঁজে পাবো না। তখন আমাদের কি করতে হবে? সেই ব্যবস্থাটা যেন সংবিধানে থাকে। কিন্তু ওই যে আমার আপনি দ্বিতীয়, বলছিলেন যে ফ্যাসিস্ট যদি হতেই চায়, তাহলে সংবিধানের থেকেই কি লাভ? না তাহলে জনগণের জায়গা থেকে ওই ধরনের সংস্কার প্রস্তাবটা থাকতে হবে যেন আদালত কিংবা জনগণ সেইভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে। আর একটা হলো আমাদের এই এখন যেটা চলছে, ওই শাফি ভাই বলছিলেন যে
এই সরকারের মধ্যে যে অব্যবস্থাপনা, তার কারণ এই ধরনের পরিস্থিতির মধ্যে যে আমরা পড়বো এটা তো আমরা জানতাম না। আমরা জানতাম যে আবার ইলেকশন হবে 2028 সালে, এ পর্যন্ত আমরা যাবো না যে এমন করে থাকবো। না, এমনও তো হতে পারতো 2041 সালে নির্বাচন। হ্যাঁ হ্যাঁ, তো ফলে তা হতে পারতো। আমাদের কিন্তু এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে এই ধরনের অপ্রত্যাশিত পলায়ন, অপ্রত্যাশিত ঘটনা ঘটবে বাংলাদেশে। তখন আমরা কিভাবে ম্যানেজ করব? তখন কি আমরা এই জোড়াতালি দিয়ে জনপ্রশাসন রাখবো, নাকি আমরা এক রাতে 80 জন সেক্রেটারিকে বাদ দিয়ে দেব? আমরা এই আমাদের সংবিধানে কি এরকম কিছু রাখতে পারি যাতে করে আমাদের জনপ্রশাসনের কোনো কর্মকর্তা ভবিষ্যতের রাজনীতিতে যেতে পারবে না? হতে পারে। ওখানে একটা নিয়ম ছিল, সেটা বাদ বলতে দেওয়া হয়েছে। রিটায়ারমেন্টের পরে 5 বছর অপেক্ষা করার কথা বলা ছিল, কিন্তু সেটা তুলে দিয়েছে গত ডাকাত সরকার। তো ওগুলো আনতে হবে, সরিয়ে আনতে হবে। তারপরে আমাদের জনপ্রশাসনের লোকেরা আবার একটা নিয়ম করেছে যে তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে জনপ্রশাসনের প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে পারমিশন অনুমতি লাগবে। নিতে হয়। সো হুইচ ইজ ভেরি ব্যাড। এটা জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য একটা বাধা। এটি তো এই এটি ধরনের নিয়ম সম্ভবত কানুনগুলো শুধু পাল্টাতে হবে। জনপ্রশাসন নয়, এটা পুরো পুরো সরকারি ব্যবস্থায় বা হুম। সরকারের যেখানে যেখানে যত মন্ত্রণালয় বা সরকারের যত বিভাগ আমি আছে, ইভেন আমি কৃত্রিম বাহিনীর আমি জন্য একটু এটা প্রযোজ্য। আমি একটু যোগ করি এখানে। এখানে যে মেইন প্লিজ। মেইন জিনিসটা এখানে ল্যাকিং হচ্ছে গভর্নেন্স, গুড গভর্নেন্স। এখন স্বৈরাচার একটা টার্মে হতে পারে যখন কিনা গভর্নেন্স না থাকে। গভর্নেন্স মানে আপনিই প্রাইম মিনিস্টার, আপনিই হাউস লিডার, আপনিই সবকিছু, আপনি যা কিছু বলবেন সংসদে বলবে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আর সবাই লাফ দিয়ে একই সুরে চিৎকার করবে। এটাকে বন্ধ করতে হবে। এটা কিছু না। আপনার যেই সরকার, যে পার্টি থেকে আপনি আসুন না কেন, আপনার না বলার ক্ষমতা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে। যথার্থই বলেছেন। আপনাকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে জানতে হবে। আপনাকে দল কানা হলে চলবে না। আপনি সংসদে গিয়েছেন রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি তৈরি করার জন্য। আপনি এখানে উন্নয়ন করার জন্য, গম বিতরণের জন্য যান নাই, টাকা মারার জন্য যান নাই। কিন্তু এখন আমরা তো সেটাই দেখে আসছি। এটাকে পাল্টাইতে হবে। প্রত্যেকটা এমপি কে পলিসি নির্ধারণের কাজে ব্যস্ত রাখতে হবে এবং তাদের মেধাটাকে কাজে লাগাতে হবে। এটা যে বলছিলেন, হাসান ভাই বলছিলেন যে সরকারি কর্মকর্তারা জাস্ট রিটায়ারমেন্টের কাগজটা জমা দিয়ে পরে পার্টি অফিসে যে পা ধরে বসে থাকে, পরে এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়। এটা বন্ধ করতে হবে। তারপর হচ্ছে যে আপনি আপনি যথার্থই বলেছেন। এমপি মন্ত্রী এমপি হওয়ার পরেও তো দেখা যাচ্ছে যে স্বতন্ত্র থেকে এমপি হয়েছেন অথবা বিরোধী দলের এমপি, কিন্তু তিনিও আবার প্রাইম মিনিস্টারকে চিঠি লিখছেন। কেন? চাটক 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 চাটকর হয়ে যায় প্রাইম মিনিস্টারের কাছে, যে তারপরে চাটক করে সে সুযোগ সুবিধা, টাকা পয়সা অ্যালটমেন্ট নিয়ে যা ইচ্ছা তাই করে, জনগণের কথা চিন্তা করে না। এগুলো বন্ধ করতে হবে। তো এগুলো বন্ধ করতে হলে একটা গভর্নেন্স সিস্টেমের মধ্যে যারা থাকবে তাদের একটা ন্যূনতম বৈশিষ্ট্য পলিটিক্যাল পার্টিরা মেনে নিবে। যেটা একটা কালকে ব্যাংক লুটেরা ব্যবসায়ী এবং আপনার কালকে অবসর নিয়েছেন একজন সাময়িক বেসামরিক কর্মকর্তা, তাদেরকে এই ধরনের নমিনেশন প্রথাটা বন্ধ করতে হবে। এক, যখন তারা নির্বাচন হবে তখন তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা থাকতে হবে। আমরা যেরকম ভোট দিতে চাই ইলেকশনে, এমপিদেরও ভোটাধিকার ক্ষমতা থাকতে হবে। নাহলে এটা কিসের ভোট হলো? আমি যদি একজনের বলে দেয় ডিক্টেটরশিপ, এবং আমি যদি হ্যাঁ বলি চিৎকার করে, এবং অপোজিশনে যে 20 জন থাকবে তারা না বলবে চিৎকার করে, তারপরে আরেকজন বলবে পুতুল স্পিকার, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। এটা খুবই ফানি। এটা আসলে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। আচ্ছা, এগুলা থেকে আগে আসতে হবে। এটার সাথে মিলিয়ে একটা কোশ্চেন আপনাকে করতে চাই। তাহলে কি আমরা বাংলাদেশ কোনোভাবে যেটি মাসখানেক আগে একটা রিউমার এসেছিল যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের একটা চিন্তা ভাবনা করছে ইন্টারিম গভর্নমেন্ট, এটা হলে কি ভালো হবে? এ ব্যাপারে আপনার কোনো এটা আমি কিন্তু আমি জানি না আপনি আমার হাউ ক্যান ইউ রিড মাই মাইন্ড। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা আমেরিকা কানাডায় আমরা কিন্তু আহ, একটা সিনেটর সিস্টেম আছে, যারা কিনা মনে করুন প্রতি 2 বছর 4 বছর পর ইলেকশন করে নমিনেট করা হয়। এটা আরেকটা কক্ষ যেটা কিনা এমপিরা একটা বিল পাশ করলো ওই সিনেটরদের কাছে আসতে হয়, এবং ওইটা দুই দুই পার্টিরই লোকজন থাকে। ওখানে ডিবেট হয়, কথাবার্তা হয়, জিনিসটা পাস হয়। যার ফলে এটাও একটা বিরাট এক্সাম্পল গুড গভর্নেন্সের, যে আপনি একটা প্রাইম মিনিস্টার একটা দলের সবাইকে ডোমিনেট করে একটা জিনিস পাস করে নিয়ে আসলেন, আর এটা ডান। এটা ডান ডিল যেন না বাবা হয়,
যে আপনি যে পার্লামেন্টে এটা পাশ করেছেন, এটা সিনেটরদের কাছে যেও পাশ হইতে হবে, তখন আপনি এটা রয়্যাল এসেন্স পাবেন বা গভর্নমেন্টের অথরিটি পাবেন। এই জিনিসগুলোই তো গভর্নেন্সের অংশ। এই জিনিসগুলো অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। এই জিনিসগুলো, এগুলো হলো বুদ্ধিভিত্তিক ডিসিশন, এগুলো অবশ্যই করা উচিত। এবং এটা কোনো রাজনৈতিক দলরা এটা করবে না। এটা এটা তত্ত্বাবধায়ক সরকারই এই সংস্কার প্রস্তাবটা দিয়ে রাজনৈতিক নেতৃত্বদেরকে বোঝাতে হবে এটা উইন উইন সিচুয়েশন। এটা আপনাদের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো। কেন ভালো? আপনারা এরকম ফ্লাইট নিয়ে, বিমান নিয়ে পালাইতে হবে না। আপনারা আগেই বুঝতে পারবেন আপনারা কি ভালো করতেছেন, কি ভালো করতেছেন না। যার ফলে আপনারাও শান্তি পাবেন, জনগণও বুঝতে পারবে যে আমাদের জিনিসটা রিফ্লেক্ট করেছে, তাই না? এটা তো এখন তো একেবারে একেবারে সত্য কথা এবং ধ্রুব সত্য যে চুরি না করলে গণপিটুনি খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এক্স্যাক্টলি, তা আমি এক্স্যাক্টলি। আসলে যদি মানুষ হয়ে থাকি, সত্যিকার অর্থে যদি আমার দেশপ্রেম থাকে, আমি যদি দেশের জন্য মানুষের জন্যই কাজ করি, আমাকে কেন অন্যের দৌড়ানি খেতে হবে? সেই দৌড়ানি খাওয়ার প্রশ্নই আসে না। সুতরাং আমাদের দেশের সরকার আমার এই আমার মনে এখন হয় ওনাদের বুদ্ধিতে কোনো সমস্যা আছে, মাথায় আপার চেম্বারে কোনো সমস্যা আছে। আপনি মনে করেন আপনি পাবলিক ফিগার, আল্লাহ আপনাকে একটা বিরাট সুযোগ দিয়েছে এ মানুষের সেবা করার, তাই না? দ্য মিনিং অফ লাইফ ইজ হেল্পিং আদার্স। এবং এই জন্য আপনি রাজনীতি করতে আসছেন। এবং এই রাজনীতিটা করতে এসে আপনি বিরাজনীতি করার দিকে চলে যাচ্ছেন, আপনার ব্যবসার খাতা নাম লেগাচ্ছেন। যে আমি একটা আগে ডিবি ভিসা পেতো না আসাম ভাই? হ্যাঁ, হ্যাঁ। ডিবি ভিসা পেয়ে কম্পিউটার রুম থেকে পোস্ট করে দিলে হয়ে যেত। জি, অনলি ওরকম ডিবি 90s। ভিসার মতো আপনি নমিনেশন পাইলে আপনি ডিবি ভিসা পেয়ে গেলেন, এরকম একটা ভাব। আপনি যা ইচ্ছে তাই করবেন, রাম রাজত্ব কায়েম করবেন। এটা তো এই 17 বছর দেখছি, আমরা আগেও দেখেছি। এটা কন্টিনিউশন। এটা বন্ধ করতে হলে সংস্কার আবার চলে আসবে, সংস্কার। এই সংস্কারের জন্য দরকার ঐক্যমত। এখন যেহেতু 9টা বা 11টা সংস্কার কমিশন হয়েছে, আমি মনে করি যে তারা যেটাই দেখ, তারা তো কোনো 100% কারেক্ট কিছু দিতে পারবে না, আমি শিওর। এটা বললে হয় আমি বিশ্বাস করবো না, কেউ পারবে না। নোবডি ইজ পারফেক্ট। তারা যেটাই দেখ, এটা নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করলে, রাজনৈতিক দলরা বলুক আমাদের আহ, আহ, তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী বলেছেন তো, ন্যূনতম সংস্কার কতটুকু মানেন, বা পূর্ণাঙ্গ সংস্কার। এটা আমার কাছে ভালো লাগছে। বিকজ সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা এই 15 দিনের মধ্যে করে 17 দিনের মধ্যে ইলেকশন দেবে, এটা হয় না। সংস্কারটা কতটুকু দরকার আপনার একটা ফেয়ার নির্বাচন, জন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, ততটুকু করে বাকিটা একটা এগ্রিমেন্ট করে সবাইকে একটা সাইন করে, আগেও একটা হয়েছে বাংলাদেশে, সকল সর্বদলীয় ঐক্যমত, যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই জিনিসগুলো বাস্তবায়ন করব। এবং এটা একটা টাইম লাইন থাকতে হবে। যে কোনো প্রজেক্ট ইনডিফিনিট পিরিয়ড না, আগামী 3 বছর, আগামী 5 বছর, আগামী 2 বছর, এভাবে একটা টাইম লাইন দিয়ে একটা দস্তখত করে একটা মিউচুয়াল একটা ডকুমেন্ট তৈরি করে তারপর ইলেকশনে যাবে। তবে অনেক অনেক এটাও অনেক আমি মনে ধন্যবাদ করি আপনাকে। আরেকটা পক্ষ, সরকার পক্ষ মনে করছে আমরা এগুলো করে নির্বাচন দিব। এটাও আসলে 100% ঠিক না। কারণ হচ্ছে আপনি যদি একটা রোড ম্যাপ দিয়ে রাখেন যে আমি ডিসেম্বর 2025-এর 16 তারিখে নির্বাচন করতে চাই বা 14 তারিখে নির্বাচন করতে চাই, তার আগে আমি 3 মাস আগে আমি ভোটার লিস্ট কনফার্ম করতে চাই, তার 6 মাস আগে আমি এই সংস্কারের কাজগুলো ইভালুয়েট করতে চাই, যদি এগুলা ইভালুয়েশন করে দেখি এটা হয় নাই, দেন উইল ডিলে আনটিল মার্চ অর ফেব্রুয়ারি। এইটা হচ্ছে আসল কাজ। তাহলে দুই দলেরই কথা থাকবে, দুই দলে দুই দলকে বিশ্বাস করবে। এখন এক দল বলতেছে নির্বাচন দাও, আরেকজন বলতেছে সংস্কার হবে। এখন ও বলতেছে ও বোধহয় সংস্কারের নামে তাল বাহানা করছে, আসলে নির্বাচন দিবে না। ও বলতেছে নির্বাচন পাইলে তো ওরা আমাকে লাঠি দৌড়ানি দিবে। না, এই বুঝছেন? এই যে এই যে এই যে কথাটা বলেছেন, অবিশ্বাস, এই যে কথাটা অবিশ্বাসের বলেছেন, দোলা বিশ্বাস তো চলতেছে। একেবারেই নেই, কারো উপর কারো বিশ্বাস নেই। এই যে যারা একসাথে আমি জোটে ছিল, আমার মনে হচ্ছে, আমি ভুল হইতে হ্যাঁ পারি, আপনি আমার এটা যথার্থই মনে হচ্ছে। বলেছেন, যারা জোটে ছিল একসাথে তারাই তো এখন সুযোগ পেয়ে কি ভাই? নিজেরা নিজেরা গুতাগুতি করছে। তাহলে সমস্যা কোথায়? আর মেইন পার্টি যারা গুতা দিয়েছে তারা তো নেই এখন, যারা গুতা খেয়েছে তারা নিজেরা নিজেরা আবার একে অপরকে গুঁতো দিচ্ছে। আমি একটু জনাব হাসান আমজাদ খানের কাছে যাব। এই যে গুতোগুতি চলছে আসলে এখানে আসলে কিভাবে এই জনপ্রশাসন বলেন, আমাদের বাহিনী বলেন, সবগুলোতে যে অপরাজনীতি ঢুকিয়ে দেয়া হয়েছে বা ঢুকে গেছে, এগুলোকে কিভাবে আসলে সংস্কার করা সম্ভব? আদৌ কি সম্ভব? হ্যাঁ, ভীষণভাবে সম্ভব। তার কারণ মানুষই তো সবকিছু করতে পারে। আমার ধারণা, আমি সাধারণ জনগণ হিসেবে দুটো তিনটে পথের কথা ভাবি। ফর এক্সাম্পল, আপনি জনপ্রশাসনের কথা বললেন। এখন যারা ক্ষমতায় যেতে চাইছেন, একটা ডাকাত যুগ তো আমরা পার করে এলাম, তারা তো আর এখানে আপাতত নেই। কবে আসবে তা কেউ জানেও না, হয়তো গোপনে টোপনে আসবে কিন্তু কারো কাছে। ডাকাতি তো এখনো হচ্ছে, এখন কারা ডাকাতি করছে?
বাস এখন জনপ্রশাসন নিয়ে যারা এখন ক্ষমতায় যেতে চায় তারা কি সংস্কার করবে, কিভাবে তারা এটাকে নির্দলীয় করবে, কিভাবে এটাকে জবাবদিহি করবে, এরকম একটা রোডম্যাপ, ফ্রেমওয়ার্ক, একটা সংস্কার প্রস্তাব তারা করুন না কেন জনগণের কাছে। আমরা দেখতে চাই তারা ভবিষ্যতে কি করতে চায়। কিন্তু আমার যেটুকু মনে হয়েছে, এবং কি আমরা গত 1-2 মাসে যতটুকু আলোচনা করেছি বিভিন্ন বক্তার কাছ থেকে, ইভেন কি আপনার কাছ থেকে যেটুকু পেয়েছি, সেটুকুতে আমার যতটুকু মনে হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রচুর সংস্কার করার চেষ্টা করেছে, বাট তারা ইন্টারনাল বিভিন্ন রকমের বাধা প্রাপ্ত হচ্ছে আমি ইন্টারনালি। সেটাই বলছি, ওখানেই আসছি যে ওরা ফর সাম রিজন তারা ইন্টারিম গভর্নমেন্টকে ভাবছে যে তারা অন্য কাউকে ক্ষমতায় আনতে চায়, তারা সেই জন্য তারা ডিলে করতে চায়। দ্যাটস ফাইন, উনি তো বলেইছেন আমি এই তারিখের মধ্যে ইলেকশন দিয়ে দেবো, তোমরা চাও বা না চাও। এটা তো ঠিক আছে, কিন্তু জনগণ কি চাইছে? জনগণের পক্ষে আমি বলছি তারা এই একটা জিনিস জনগণকে জানাক যে জনপ্রশাসন নিয়ে তারা কি করতে চায়। এক, দ্বিতীয় প্রশ্ন হলো খুবই ইম্পর্ট্যান্ট এটা, আমাদের এখন যে ভূ রাজনৈতিক অবস্থা, নেইবার আমাদের যেভাবে ডিস্টার্ব করছে, নেইবার গত 53 বছর ধরে আমাদের সঙ্গে যে বিহেভ করেছে, এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল পাওয়ার স্টেটগুলো আমাদের নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তাতে কোনো একটা বিশেষ দল ক্ষমতায় গিয়ে দেশ ভালো চালাতে পারবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। এই জন্যে অন্তত নেক্সট 4 ইয়ার্স অর 5 ইয়ার্স যদি এটা ঐক্যমতের সরকার গড়ে তোলে এবং একটা নীতি নির্ধারণ করে সবাই সাইন করে একটা নাগরিক চার্টার তৈরি করে যে আমরা এইগুলো বাস্তবায়ন করব, তাহলে সব দল, সব জনগণের মধ্যে একটা সংস্কৃতিগত পরিবর্তন আসবে। আমি এটা মনে করি যথার্থই বলেছেন আমরা দলগত এটা। সরকারের থেকে একটা ঐক্যমতের সরকার অন্তত নেক্সট 5 ইয়ার্স এটা দেশের জন্য ভীষণ জরুরি। বিকজ আমাদের পররাষ্ট্র নীতিতে, আমাদের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এটা ভীষণ জরুরি। না, তাহলে যে আপনি যেটা বলছেন এটা একটা জাতীয় সরকার। আমাদের সময় আছে 2 মিনিট। আমি দুঃখিত, আমরা পরবর্তী আলোচনায় আবার আলোচনা করব আমরা এগুলো নিয়ে। আমাদের আপনি যেটা বলেছেন সেক্ষেত্রে জাতীয় সরকার হতে পারে। আমরা জাতীয় সরকার নিয়ে একটু আগে আলোচনা, অন্যদিন আলোচনা করেছিলাম, এবং আগামীতে আবার আলোচনা করব জাতীয় সরকার কিভাবে হতে পারে। যারা অলরেডি দেশ থেকে চলে গেছে এবং যারা পলাতক আছে তারা সহ কি সেখানে থাকবে, নাকি বর্তমানে দেশে যারা আছে তারা নিয়ে জাতীয় সরকার গঠিত। এখানে আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আর একটা প্রস্তাব হলো, এই যে আপনি বললেন যে তারা থাকবে কি থাকবে না, তারপরে জনগণ আগে নির্বাচন চাচ্ছে নাকি সংস্কার চাচ্ছে, জনগণ কি ধরনের প্রশাসন চায়, এই ধরনের জাতীয় বিষয় নিয়ে আমরা শুধু নির্ভর করছি পলিটিক্যাল পার্টিস তো কাপল অফ নাম্বার অফ পিপল, তারা তো পুরো 13-12 কোটি ভোটার না। সব ভোটাররা তো বিএনপি করে না, সব ভোটাররা আওয়ামী লীগ করে না, কিন্তু তাদেরকে আমরা উপেক্ষা করছি। এই জন্যে গণভোটের পর্যায়ে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে তারা কি চায় সেটা জানার জন্য। সংবিধানে কোথায় কোথায় পরিবর্তন তারা গ্রহণ করবে, এগুলো আপনার ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেতে হবে, গণভোট লাগবে, এগুলোর ব্যবস্থা করতে হবে। না হলে কোনো সরকারই 2 দিন পরে এসে এটা মানবে না। আপনাকে বুঝলেন? অসংখ্য আমি আমি ধন্যবাদ, আমি অসংখ্য আমি একটু ধন্যবাদ এত চমৎকার কথা বলার কুইক জন্য। কয়েক জনাব সেকেন্ড একটা বলতে চাই ডক্টর শফি যে ভুঁইয়া, 30 সেকেন্ড। ইয়েস জি, আহ, আমি মনে করি যে দুইটা জিনিস খুবই অভাব আছে, এবং যেটা এই সরকার অবশ্যই করণীয় ইমিডিয়েটলি, সেটা হচ্ছে যে কোনো ভাবেই ঐক্যমত্য তৈরি করা পার্টিকুলার সাথে। দ্বিতীয় হচ্ছে ওনাদের যে এই যে মন্ত্রী পরিষদ বা পরিষদকে রিসাফল করা। কেন কেন আমি ওটা বলছি, ওখানে স্ট্র্যাটেজিক থিঙ্কার বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কোনো স্কোপ নাই, এবং তারা এটার বিন্দু মাত্র এটা করতে পারে নাই 5 মাসে। যার ফলে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং তাদের কাছে অর্পিত সংস্কার এবং নির্বাচন সবগুলো মিলে একটা টালমাটাল অবস্থা সৃষ্টি একটা হয়েছে। গুবলেট হয়েছে, অসংখ্য হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, যার ফলে অসংখ্য আমরা ধন্যবাদ। আগাতে পারছি না। আমাদের অসংখ্য আগাতে হলে ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমাদের ঐক্যমত এবং সময় শেষ, স্ট্র্যাটেজিক 30 প্ল্যান সেকেন্ড দরকার। আছে। 30 সেকেন্ডের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা আবার ধন্যবাদ। আগামী সপ্তাহে এই দুইজন জাদ্রেল